Welcome to in a new session of Vidyabhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs of date 27 February of 2025. আজকে আমরা এই ভিডিও সেশনের মধ্যে দিয়ে 27 ফেব্রুয়ারি 2025 এর দ্য হিন্দু নিউজপেপারের এডিটোরিয়াল সেকশন ডিসকাশন করব, যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এবং এই যে এডিটোরিয়াল সেশনের যে টপিকস, তার যে মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টস, যেটা আমাদের টপিককে বুঝতে এবং মেইনস আনসার রাইটিং এর প্রিপারেশনে হেল্প করবে, রাইট? যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইতিমধ্যে তোমরা অনেকেই বিদ্যাভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও সেশনের মধ্যে দিয়ে এই ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত হয়েছো। যারা এর আগে এই চ্যানেলের সাথে পরিচিত হওনি, অর্থাৎ যারা প্রথমবার আজকে এই চ্যানেলের ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, তোমরা প্রথমত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবে এবং তার পাশাপাশি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে তোমরা নিয়মিতভাবে ডেলি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস, তার পাশাপাশি এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ সেশন, তার সাথে এনসিইআরটি সিরিজ বেঙ্গলিতে বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ ডিসকাশন ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস সেট এক্সপ্লেনেশন, এই সমস্ত কিছু তোমরা এই সেশনের মধ্যে এই ইউটিউব চ্যানেলে পাবে। এই সমস্তগুলোকে পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নিয়মিতভাবে তোমরা এই চ্যানেলের বিভিন্ন ভিডিওজের যে আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছায়। যারা তোমরা এই চ্যানেলে প্রথম, যাদের সাথে আমার আগে এর পরিচয় হয়নি বা যারা তোমরা আমার সম্পর্কে জানো না, তাদের কাছে আমি আমার ছোট্ট পরিচয় তুলে ধরতে চাই। আমার নাম শুভেন্দু ঘোষ। আমি বিগত 3 বছর সময় ধরে ইউপিএসসি সিএসসি প্রিপারেশনে রয়েছি। বর্তমানে আমার প্রিপারেশনের পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কন্টেন্ট পাবলিশ করে থাকি। আমার এই কন্টেন্টগুলি পাবলিশ করার উদ্দেশ্য বা আশা হচ্ছে যে আমার এই কন্টেন্টগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া যে ক্যান্ডিডেটস বা অ্যাসপিরেন্টস, তাদের কাছে আমার এই ভিডিওগুলি, তাদের প্রিপারেশনে আমার ভিডিওগুলি হেল্পফুল হয়ে উঠুক। আমি আশা করছি সেশনটি তোমাদের খুব ভালো লাগবে এবং সেশনটি তোমাদের খুব হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবে। আজকে আমরা ফার্স্ট আর্টিকেলটা দেখে নেব, আমাদের ডিসকাশনের ফার্স্ট আর্টিকেলটা দেখে নেব। The bigger tragedy is the railway and its system inertia. এটা এই আর্টিকেলসে মেইনলি আমাদের ইন্ডিয়ান রেলওয়ের যে ব্যাকলগস, যে সিস্টেমের যে খানিকটা নেগলিজেন্সি আছে, সেই জিনিসটাকেই তুলে ধরেছে। যে অ্যাকচুয়াল রেলওয়ের যে পারফরমেন্সে কিছু গাফিলতি এবং তার পিছনে থাকা কিছু যে কারণ, সেইগুলোকেই তুলে ধরেছে। এই আর্টিকেলটা মেনলি এসেছে লাস্ট কুম্ভ মেলায় যাওয়ার জন্য 29শে জানুয়ারি, খুব সম্ভবত 29শে জানুয়ারিতে দিল্লিতে একটা স্ট্যাম্পেড ঘটে। 18ই ফেব্রুয়ারিতে দিল্লিতে একটা স্ট্যাম্পেড ঘটে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, 15 ফেব্রুয়ারিতে দিল্লি রেলওয়ে স্টেশনে একটা স্ট্যাম্পেড, অর্থাৎ একটা জনমানবের একটা ভিড়, হঠাৎ মানে প্রচন্ড একটা ভিড়ের চাপ আসে, সেখানে 18 জন মারা যায়। এই যে রেলওয়ের যে প্রপার যদি সিস্টেমটাকে ফলো করতো, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। প্রপার সিস্টেমটার ফলো করার মধ্যে কিছু নেগলিজেন্সি থাকার কারণে এইভাবে 18 জন মানুষের প্রাণ গেল হঠাৎ, যেখানে বিশেষ কোনো সেরকম কোনো কজই নেই, একমাত্র হচ্ছে প্রপার মেনটেনেন্স করতে না পারার কারণে, ভিড়টাকে প্রপার মেনটেনেন্স করতে না পারার কারণে যে হঠাৎ যে জনমানবের যে একটা প্রবাহ সৃষ্টি হয়েছে, সেখানে কিছু মানুষ পড়ে গিয়ে তারা মারা যায়। যেটাকে যদি আমরা দেখি যে এখানে এই ধরনের ঘটনা হওয়ার মতন কথা না, যদি সেখানে প্রপার প্রোটোকল ফলো করা হয়ে থাকে বা প্রপার যে ইনফ্রাস্ট্রাকচার সেইটাকে যদি ফলো করা হয়ে থাকে, তাহলে এই সমস্ত ঘটনাকে আমরা এড়িয়ে যেতে পারি। এই টপিকটা ইম্পর্টেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, জিএস পেপার 3, ঠিক আছে?
আমরা দেখে নেব এই আর্টিকেলস এর যে মাল্টি ডাইমেনশনাল যে অ্যাসপেক্টস রয়েছে সেটার থেকে। দ্য ম্যাসিভ রাশ অ্যাট রেলওয়ে স্টেশন ডিউরিং দ্য কুম্ভ মেলা expose the outdated approach of the railway system toward passenger safety। তো বর্তমানে রেলওয়ের যে সিস্টেম সেটাকে আউটডেটেড অ্যাপ্রোচ বা আউটডেটেড, সেগুলো ব্যাকডেটেড হয়ে গেছে বলে ধরা হচ্ছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো কি করতে হবে, আরো নিউ ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাডপ্ট করতে হবে। Stampede at New Delhi railway station. The recent stampede at New Delhi railway station on February 15th highlights systemic failure that are not due to lack of resource but rather negligence। তো এই যে ফেব্রুয়ারি 15 দিল্লি রেলওয়ে স্টেশনে যে স্ট্যাম্পেড ক্রিয়েট হয়েছিল, যেখানে এই ঘটনাতে 18 জন ব্যক্তি মারা যায়, এটা অ্যাকচুয়ালি রিসোর্সের কমের জন্য হয়নি, এটা হয়েছে নেগলিজেন্সির কারণে। A stampede can be avoided by ensuring smooth movement, eliminating bottlenecks and having adequate barricading and security personnel। তো এই স্ট্যাম্পেড গুলোকে কিভাবে এড়ানো যেতে পারে, এই যে ভিড়কে কিভাবে এড়ানো যেতে পারে, কোনো একটা সংকীর্ণ বা কোনো একটা ছোট স্থানে যদি অধিক সংখ্যক মানুষ যদি জমে যায়, সেটা একটা ভিড়ের পরিস্থিতি তৈরি করে, এবং তার মধ্যে যদি হঠাৎ তাদের চলমানে যদি একটা গোলযোগ দেখা যায়, সেটা কিন্তু যে পরিস্থিতি ক্রিয়েট করে সেটা কিন্তু একটা ভয়ানক এবং তার থেকে মানুষের প্রাণহানি হওয়ার মতনও পজিশন বা সিচুয়েশন তৈরি হতে পারে। অ্যাকচুয়াল সেটাই ঘটেছে। তো এটা অ্যাভয়েড করা যেতে পারে মানুষের যে প্রবাহ, মানুষের যে চলমান, মানুষের যেদিকে যাচ্ছে সেটাকে আমি যদি স্মুথ রাখতে পারি, অর্থাৎ দাঁড়িয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে গেলে পরে ভিড় ক্রিয়েট হয়ে যাবে। যদি না দাঁড়িয়ে প্রবাহটা যদি স্মুথ থাকে, 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এলিমিনেটিং বোতল নিক্স, অর্থাৎ মানুষের যে চলা, মানে আমি যাচ্ছি সোজা, হঠাৎ করে আমি রাইটে চলে গেলাম, হঠাৎ করে আমি লেফটে চলে গেলাম, আবার আমি সোজা গিয়ে পিছনে গিয়ে আসছি, এই যে একটা গোলযোগপূর্ণ যে চলমান, সেটাকে এলিমিনেট করা। তৃতীয়ত হচ্ছে অ্যাডুকেট ব্যারিকেডিং, অর্থাৎ ব্যারিকেডকে নির্দিষ্টভাবে রাখা, এবং তার সাথে ইউনিডিরেকশনাল মুভমেন্ট, অর্থাৎ একই দিকে, যে দিক দিয়ে মানুষ যাবে সেটা একই দিকে যাবে। যদি ফিরে আসতে হয়, বা যেমন সিম্পলি এই দিক থেকে ওই দিকে যদি যেতে হয় তাহলে পরে মানুষ এভাবে যাবে, আবার ওই দিক থেকে যদি এদিকে আসতে হয় তাহলে পরে আরেকটা ব্যারিকেডিং থাকবে, সেখান দিয়ে মানুষ আসবে। এই সিস্টেমগুলোকে যদি ফলো করা যায় তাহলে পরে আমাদের এই ধরনের স্ট্যাম্পেডকে অ্যাভয়েড করা সম্ভব। দিস এসেন্সিয়াল ক্রাউড কন্ট্রোল মেজার্স were ignored leading to chaos। তো এই যে এসেনশিয়াল যে ক্রাউড কন্ট্রোল করার যে মেজার্স গুলো, সেইগুলোকে মানে নেওয়া হয়নি, যে কারণের জন্য এই চাউস বা এই দুর্ঘটনা ঘটেছে। ডিপার সিস্টেমেটিক ইস্যু ইন ইন্ডিয়ান রেলওয়ের যে সিস্টেমেটিক ইস্যুগুলো রয়েছে সেগুলো হচ্ছে ল্যাক অফ প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং। মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের যে স্বতঃস্ফূর্ততা, যে প্ল্যানিং এর যে স্বতঃস্ফূর্ততা, সেটা কম আছে। প্যাসেঞ্জার সার্চ ডিউরিং ফেস্টিভ্যালস অ্যান্ড স্পেশাল অকেশনস আর predictable, yet railway fails to implement preemptive crowd control measure। তো মেন হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে আমাদের সামনে এই একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কিরকম, যে সাপোজ কোন একটা অকেশন আছে, সেই অকেশনে এত পিপল সেখানে ট্রাভেল করতে পারে, তাহলে পরে আমাদেরকে আগের থেকে প্ল্যানিং করতে হবে যে এত পিপলসকে এখানে পৌঁছানোর জন্য আমাদের ঠিক কতগুলো রেল আমাদেরকে চালাতে হবে। নতুন যদি রেল দেওয়ার প্রয়োজন, মানে নতুন যদি রেলগাড়ি যদি চালানোর প্রয়োজন হয়ে থাকে, বা এক্সট্রা রেলগাড়ি যদি চালানোর প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সট্রা ট্রেন যদি চালানোর প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ট্রেনকে ওখানে ব্যবস্থা করা। ঠিক আছে, এই যে প্ল্যানিং করা, সেই প্ল্যানিং এ কিন্তু ঘাটতি রয়েছে। নেক্সট হচ্ছে ইনফরমেশন ডিমিনিশন ডিজারমাইনেশন ফেলিয়ার।
effective methods of conveying conveying critical information to passengers regarding platform changes, delays or crowd flow. তো ইনফরমেশন দেওয়াতে যে একটা ডিলে আছে, অনেক সময় দেখা যায় যে ট্রেন চলে আসছে খবর হচ্ছে না, অনেক সময় দেখা যায় ট্রেন ঢুকে দাঁড়িয়ে আছে, 15 মিনিট পরে গিয়ে বলছে যে অমুক ট্রেন অমুক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই যে একটা নেগলিজেন্সি বা এই যে একটা ডিলে, এই জিনিসটা একটা ফেলিয়ার, মানে সিস্টেমের একটা ফেলিয়ার দিককে তুলে ধরছে। নেক্সট হচ্ছে উইক ক্রাউড ম্যানেজমেন্ট। ক্রাউড ম্যানেজমেন্ট করার যে একটা ক্যাপাসিটি, সেটা কিন্তু খুবই দুর্বল। তারপরে হচ্ছে অ্যাডুকেট সিকিউরিটি অ্যান্ড পার্সোনেলস, অর্থাৎ ভিড়কে কন্ট্রোল করার জন্য যে পরিমাণ সিকিউরিটি পার্সনস এর দরকার, যেমন আরপিএফ, সেই সিকিউরিটি পার্সনস কিন্তু যথেষ্ট পরিমাণ নেই। এটা কিন্তু একটা যথেষ্ট ফেলিয়ার সাইড। নেক্সট হচ্ছে ওভারবার্ডেন স্টাফের ওভারবার্ডেন, অর্থাৎ যারা বর্তমানে স্টাফ হিসেবে রয়েছে তাদের কাছে যে টোটাল যে সিস্টেম চালানোর জন্য যে পরিমাণ আর কি ম্যান পাওয়ারের প্রয়োজন, সে পরিমাণ ম্যান পাওয়ার রেলওয়ের কাছে নেই। রেলওয়ের কাছে এখন যে পরিমাণ স্টাফ রয়েছে বা যে পরিমাণ ম্যান পাওয়ার রয়েছে, সেই স্টাফেদের কাছে টোটাল সিস্টেম চালানোটা একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এখানে আরো কিছু সংখ্যক ভ্যাকেন্সি বা এখানে আরো কিছু সংখ্যক স্টাফ নিয়োগ করার প্রয়োজন। নেক্সট হচ্ছে ওভার ক্রাউডিং ইন আনরিজার্ভ কোচ। আমাদেরকে জানতে হবে যে একটা কোচের মধ্যে কতগুলো মানুষের ক্যাপাসিটি হতে পারে। যেমন এই দিল্লি ঘটনাতে যেটা একটা নিউজ চ্যানেলে শুনেছিলাম, যে যে পরিমাণ ট্রেনের যে কটা যে আনরিজার্ভ যে কোচ থাকে, সেই কোচে যত সংখ্যক মানুষের ক্যাপাসিটি, তার থেকে প্রায় 2000 টিকিট বেশি বিক্রি হয়েছিল। এটা শোনা আমার, তো এটা আমি কোনো নিউজ পেপারে পড়িনি, এটা আমার একটা নিউজ চ্যানেলে শোনা। যাই হোক, সেটার উপরে জোর দিয়ে লাভ নেই। তো বিষয়টা হচ্ছে যে এরকম জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে যে আনরিজার্ভ কোচে যে পরিমাণ ক্যাপাসিটি, সেই পরিমাণ আমাকে টিকিট সেল করতে হবে। তার থেকে বেশি টিকিট সেল করলে পারে তার মধ্যে একটা স্ট্যাম্পেড ক্রিয়েট হতে পারে, রাইট? ওকে, নেক্সট হচ্ছে ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টেবিলিটি। ইনভেস্টিগেশনস আর কন্ডাক্টেড বাই রেলওয়ে অফিসিয়ালস ইনস্টেড অফ ইন্ডিপেন্ডেন্ট সেফটি বডিজ, লিডিং টু মিনিমাল রিঅ্যাক্টিভ অ্যাকশন। তো এই যে ভিতরের যে অ্যাকাউন্টেবিলিটি, তার ভিতরের যে তোমার ইনভেস্টিগেশন গুলো চলছে, সেগুলো রেলওয়ে অথরিটির দ্বারাই হচ্ছে। এগুলোকে মানে বলতে যাচ্ছে বাইরের যে বিভিন্ন যে এজেন্সি রয়েছে, গভর্নমেন্টের অন্যান্য যে সমস্ত এজেন্সি রয়েছে, সেগুলোকে দিয়ে করানোর কথা বলেছে। তাহলে পারে কি হবে, তাহলে যে নিজের যে স্বচ্ছতা বা নিজের যে দায়িত্ববোধ, রেলওয়ে সবসময় কি চাইবে, তার যদি কোনো গলতি হয়ে থাকে, তার যদি কোনো ভুল হয়ে থাকে, সে সেটাকে চাপা দিতে চাবে। সেই পয়েন্টটাকে এখানে বলা হয়েছে যে এই যে ইনভেস্টিগেশন, এটাকে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট অথরিটিকে দিয়ে যদি করানো হয়, তাহলে পারে এটা আরো বেশি ভালো, বা রেলওয়ের যা যা ইনভেস্টিগেশন সেগুলো যদি অন্য ইন্ডিপেন্ডেন্ট অথরিটিকে দিয়ে করানো হয়, সেটা আরো বেশি ভালো এবং স্মুথ হবে, রাইট? ওকে, আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার, ন্যারো প্ল্যাটফর্ম, congested staircase and escalator without emergency stop mechanism contribute to bottleneck during surge. তো বর্তমানে আমাদের কাছে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু আউটডেটেড। যেমন প্ল্যাটফর্মের সাইজ ছোট, এবং যে প্ল্যাটফর্মের যে সিঁড়ি, সেই সিঁড়ি ছোট, কনজেস্টেড স্টেয়ারকেস, এবং তার সাথে যে আমাদের বর্তমানে যে এক্সকালেটর আমরা ইউজ করছি, তার যে এমার্জেন্সি স্টপিং এর যে মেকানিজম, সেটা হয়তো নেই, বা থাকলেও আমাদের বেশিরভাগ প্যাসেঞ্জাররা সেটা সম্পর্কে জানে না। এইগুলো হচ্ছে ব্যাকডেটেড ইনফ্রাস্ট্রাকচার, এইগুলোকে আমাদেরকে আপডেট করতে হবে। নেক্সট হচ্ছে মেজার টু প্রিভেন্ট ফিউচার ইনসিডেন্ট। ফিউচারে এই ধরনের সমস্যা যাতে না হয়, তার জন্য কি কি মেজার নেওয়া যেতে পারে, বা কি কি আমরা কোন কোন বিষয়গুলোকে আমরা অ্যাডপ্ট করতে পারি। ফার্স্ট হচ্ছে প্রিম্পেটিভ প্ল্যানিং ফর ক্রাউড। আমাদের রেলওয়ে কর্তৃপক্ষকে স্বতঃস্ফূর্তভাবে ক্রাউড ম্যানেজমেন্টের উপরে
একটা প্ল্যানিং করতে হবে। নেক্সট হচ্ছে এফেক্টিভ কমিউনাল স্ট্র্যাটেজিস, এফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজিস। এফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজিস মানে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের যে একটা কমিউনিকেশন, সেটাকে আরো বেশি এফেক্টিভ বানাতে হবে। মাইক অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন এলসিডি বা এলইডি বোর্ডের সাহায্যে যে দিক নির্দেশ করা বা টাইম প্ল্যাটফর্মকে তুলে ধরা বা সেগুলোকে ইন্ডিকেট করা, এই সমস্তগুলো আরো বেশি ইউটিলাইজ করতে হবে। নেক্সট হচ্ছে এনহ্যান্স ক্রাউড কন্ট্রোল মেকানিজম, ক্রাউড কন্ট্রোল মেকানিজমকে আরো বেশি এনহ্যান্স বা আরো বেশি শক্তিশালী করতে হবে। যেমন এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্টকে আলাদা করতে হবে। তার পাশাপাশি আছে ইউনিডিরেকশনাল মুভমেন্ট, অর্থাৎ একই দিক দিয়ে মানুষ যাবে এবং আরেকটি দিক দিয়ে মানুষ আসবে। এবং হোল্ডিং এরিয়া টু অ্যাভয়েড কনজেস্টেন্স। তো কনজেস্টেন্স অর্থাৎ মানুষের এই যে স্ট্যাম্পেড ঘটার আগের যে মুহূর্ত, সেটাকে অ্যাভয়েড করার জন্য কিছু মানুষকে হোল্ড করে রাখার জন্য কিছু একটা জায়গা, যেমন বসার জায়গা হতে পারে, বিশ্রাম নেওয়ার জন্য, বা বড় স্পেস, খোলা স্পেস হতে পারে, সেরকম ধরনের জায়গা রাখতে হবে। নেক্সট হচ্ছে সিকিউরিটি পার্সোনেলস ডিপ্লয়মেন্ট। এখানে এক্ষেত্রে আরপিএফ তো আছে ইন্ডিয়ান রেলওয়ের, তার পাশাপাশি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা যে বিভিন্ন বাইরের যে এজেন্সিগুলো রয়েছে তার সাহায্য নিতে পারে। সেগুলো বেসিক্যালি কখন, যখন রেলওয়ের উপরে, যেমন এই যে কুম্ভমেলাকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলোতে একটা চাপের সৃষ্টি হয়েছিল, একটা প্যাসেঞ্জার একটা চাপের সৃষ্টি হয়েছিল, এই সময়গুলোতে তারা এইগুলো এক্সট্রা অ্যাডপ্ট করতে পারে। দেন নেক্সট আছে হচ্ছে রেগুলেট টিকিটিং সিস্টেম, ইন্ট্রোডিউস অনলাইন প্রি বুকিং ফর আনরিজার্ভ কোচ টু লিমিট এক্সেসিভ ক্রাউড। অনলাইনের ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরিতে তো অনলাইন টিকিট বুক করা যায়, বাট আনরিজার্ভ ক্যাটাগরিতে অনলাইনে টিকিটের বুকিং সিস্টেম নেই। তো এটাকেও যদি করা যায় সেক্ষেত্রে এটা আরো বেশি ভালো এফেক্টিভ হবে। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেফটি অডিটস, এক্সটার্নাল এজেন্সি শুড কন্ডাক্ট সেফটি রিভিউ অ্যান্ড এনফোর্স রিকমেন্ডেশন বিফোর দ্য মেজর ইভেন্টস। তো এই যে সেফটি যে বিষয়টা, সেটাকে খতিয়ে দেখার জন্য রেলওয়ের বাইরে এক্সটার্নাল কোনো অথরিটিকে রাখতে হবে, যে এই রেলওয়ের বিভিন্ন সেফটি মেজার্স গুলোকে খতিয়ে দেখবে এবং তার কাছে যদি কোনো বিষয়কে কমজোর বা যদি কোনো বিষয়কে চেঞ্জ করার জন্য মনে হয়, সেক্ষেত্রে সেই অথরিটি রেলওয়েকে রিকমেন্ড করবে। ঠিক আছে। নেক্সট পয়েন্টে আছে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডস, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারকে আরো বেশি আমাদের আপডেট করতে হবে। নেক্সট কনক্লুশনে কি, কনক্লুশনে আমরা বলতে পারি বা লিখতে পারি, বা এই আর্টিকেলের কনক্লুশনের থেকে আমরা এই পয়েন্টে আসতে পারি যে এনশিওরিং প্যাসেঞ্জার সেফটি রিকোয়ার্স প্রোঅ্যাক্টিভ প্ল্যানিং, বেটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টেবিলিটি ইন ইন্ডিয়ান রেলওয়েজ। তো প্যাসেঞ্জারদের সেফটিকে স্বতঃস্ফূর্তভাবে প্ল্যানিং করা এবং তার পাশাপাশি বেটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ও ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টেবিলিটি, যেটা রেলওয়েকে ইনশিওর করতে হবে। তার সাথে আর একটা পয়েন্ট, উইদাউট সিস্টেমিক রিফর্মস, অর্থাৎ সিস্টেমকে যদি রিফর্ম না করা হয় সেক্ষেত্রে সাচ ট্র্যাজেডিজ উইল কন্টিনিউ, অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, এন্ডেঞ্জারিং কাউন্টলেস লিভিং, যেটা বহু সংখ্যক মানুষের যে প্রাণ, সে প্রাণকে নিতে পারে। ঠিক আছে। ওকে, নেক্সট আর্টিকেল আমরা দেখব দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইথানল অন দ্য এনভায়রনমেন্ট। ইথানলের যে এনভায়রনমেন্টের উপরে যে ইম্প্যাক্ট, সেই বিষয়টাকে নিয়েই এই আর্টিকেলে ডিসকাশন করেছে। দ্য কনটেক্সট, অলদো দ্য ইবিপি ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম, ইবিপি program reduce oil imports and benefits farmer, issue regarding environmental pollution and water contamination from ethanol factories must be addressed. তো although the EBP, অর্থাৎ EBP হচ্ছে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম। এই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম হচ্ছে পেট্রোলের সাথে শতকরা পেট্রোলের মধ্যে 20% ইথানলকে ব্লেন্ড করা, এটা হচ্ছে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের মেন বিষয়।
এই ইথানল ব্লেন্ড করার ফলে এক্ষেত্রে আমাদের অয়েল ইম্পোর্টের যে পরিমাণ সেই পরিমাণটা কমেছে এবং তার পাশাপাশি এই ইথানল ব্লেন্ডেড পেট্রোলকে ইউজ করে ফার্মার্সদেরও বিভিন্নভাবে বেনিফিট হয়েছে। এবার ইস্যু হচ্ছে যে এই ইথানল বিভিন্নভাবে আমাদের এনভায়রনমেন্টকে এফেক্ট করছে, সেই বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে না বা সেই বিষয়টাকেই অ্যাড্রেস করার জন্য তুলে ধরেছে এই আর্টিকেলটা। ঠিক আছে, দিস আর্টিকেল ইজ রিলেটেড টু environment and environmental pollution and degradation. Introduction of the EBP program. তো EBP program সম্পর্কে আমরা একটু দেখে নেব। The Ethanol Blended Petrol EBP, এই প্রোগ্রামটা চালু হয়েছিল ফার্স্ট 2001 সালে। এই প্রোগ্রামটা পাইলট প্রোগ্রাম হিসেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করে। পাইলট প্রোগ্রাম মানে পাইলট প্রজেক্ট মানে হচ্ছে খুবই দ্রুততার সাথে ইমপ্লিমেন্ট করার জন্য যে প্রজেক্টকে চালু করা হয় সেটা হচ্ছে পাইলট প্রজেক্ট। ইন 2020 অর্থাৎ 2020-তে দ্য গভর্নমেন্ট ডিসাইড টু অ্যাডভান্স দ্য টার্গেট অফ 20% ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল ফ্রম 2025 টু 2030। 2025 থেকে 2030-এর মধ্যে পেট্রোলের সাথে 20% ইথানল ব্লেন্ড করতে হবে বা করার একটা টার্গেট নেই। দ্য প্রোগ্রাম এইমস টু রিডিউস এনার্জি কনজাম্পশন, লোয়ার অয়েল ইম্পোর্ট অ্যান্ড ডিক্রিজ কার্বন এমিশন ফ্রম ভেহিকলস। তো এই ইথানল ব্লেন্ডেড যে পেট্রোল, সেই পেট্রোলকে ইউজ করলে গাড়ির থেকে যে কার্বন মনোঅক্সাইড যে দূষিত ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়ার উৎপাদনের যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু এই ইথানল ব্লেন্ডেড পেট্রোল ইউজের দ্বারা কম করা সম্ভব, বা ইথানল ব্লেন্ডেড পেট্রোল ইউজ করে গাড়ির যে কার্বন মনোঅক্সাইডের উৎপাদনের যে হার, সেই হারটাকে কমানো যায়। দ্য প্রসেস এইমস টু রিডিউস, আচ্ছা এই প্রসেস অর্থাৎ এই ইবিপির যে মেইন টার্গেট ছিল সেটা হচ্ছে এনার্জি কনজাম্পশনকে রিডিউস করা, অয়েল ইম্পোর্টকে লো করা এবং তার সাথে এই যে কার্বন ইমিশন বা কার্বনের যে দূষণ সেটাকে আরো রিডিউস করা। ইথানল ইজ প্রডিউস ইউজিং গ্রেইনস লাইক ব্রোকেন রাইস and corn, sugarcane, which is expected to benefit farmers financially. তো এই ইথানলটা মেইনলি কিভাবে তৈরি হয়? এই ইথানলটা এটা সিমিলার টু অ্যালকোহল প্রসেসিং। এটা মেইনলি রাইস, ব্রোকেন রাইস, কর্ন অর্থাৎ যে ভুট্টার দানা এবং তার সাথে সুগারকেন মানে হচ্ছে আখের থেকে আখের রসটাকে বের করে নেওয়ার পর যেটাকে আমরা ছিবড়া বলে সাধারণত জেনে থাকি, সেইটাকে ইউজ করে এই ইথানল প্রডিউস করা হয়ে থাকে। কারেন্ট স্টেটাস অ্যান্ড প্রোডাকশন রিকোয়ারমেন্ট। As of 2024, India achieved a 15% ethanol blended in petrol. তো বর্তমান অর্থাৎ লাস্ট ইয়ার 2024 অনুসারে ইথানল 15% ইথানল ব্লেন্ড করছিল ইন্ডিয়া। To meet that 20% target by 25 to 26, the country would need 1016 crore liters of ethanol. তো এই বর্তমানে 2024-এর হিসাব ধরে 15% ইথানলকে পেট্রোলের সাথে ব্লেন্ড করা হচ্ছে। এই মানে এই যে কোয়ান্টিটি 15%টাকে যদি 20% করা হয়, সেক্ষেত্রে আমাদের কান্ট্রিতে আরো 1100 crore লিটার ইথানলের প্রয়োজন। দ্য গভর্নমেন্ট অর্থাৎ বর্তমানের যে উৎপাদন হার তার থেকেও এই এত পরিমাণ উৎপাদনকে বেশি করতে হবে, রাইট? দ্য গভর্নমেন্ট eased environmental clearance process and provide subsidies to support ethanol production. তো গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট এই ইথানল প্রোডাকশনকে বাড়ানোর জন্য এই ইথানল যে ফ্যাক্টরিজ গুলো রয়েছে তাদের এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে অনেক সুবিধা করে দেয়। এর পাশাপাশি তাদের এই ইথানল উৎপাদনের জন্য বিভিন্ন সাবসিডিজ প্রোভাইড করা হয়ে থাকে। States like Andhra Pradesh, Maharashtra, Haryana and Punjab have the highest number of ethanol factories. তো এই সমস্ত স্টেট গুলোতে
ইথানল উৎপাদনের সংখ্যা বিশেষ যে উৎপাদনের যে সংখ্যা সেটা আমরা বিশেষভাবে দেখতে পাই। In 2022, India had a total ethanol production capacity of 947 crores liter. 2022 তে 947 কোটি লিটার ইথানল উৎপাদন হয়েছে, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল কনসার্ন, অর্থাৎ এই ইথানল উৎপাদনের দিক থেকে আমাদের এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল কনসার্ন কি রয়েছে। ভিলেজ ইন অন্ধ্রপ্রদেশ হ্যাভ seen continuous protest against the EBP program since 2024, অর্থাৎ 2024 থেকে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ভিলেজে এই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের এগেইনস্টে তারা বিভিন্ন প্রোটেস্ট করছে। Many ethanol factories are located near river and canals which are primary source of drinking and irrigation water. তো ইথানল ফ্যাক্টরিজ গুলো বেশিরভাগ হচ্ছে বিভিন্ন রিভার্স এবং বিভিন্ন ক্যানেলস এর পাশে অবস্থিত। যে রিভার্স গুলো ড্রিঙ্কিং ওয়াটার এবং ইরিগেশন ওয়াটারের জন্য একমাত্র সোর্স। এবার সেই ফ্যাক্টরিজ গুলোর থেকে বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ, ফ্যাক্টরিজের যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলি সেই ক্যানেলস বা রিভারে গিয়ে মিশছে, যে কারণের জন্য সেই যে একমাত্র ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স সেই ক্যানেলস বা সেই রিভার সেটা কিন্তু দূষিত হচ্ছে। রিপোর্টস ইন্ডিকেট দ্যাট সাম ফ্যাক্টরিজ হ্যাভ বিন discharging harmful effluent into water bodies affecting farmers. Officials fail to act against pollution violations in some factories despite prior knowledge. তো এর সম্পর্কে প্রিয়র নলেজ কম থাকার জন্য বিভিন্ন অফিসিয়ালসরা এই পলিউশনের এগেইনস্টে ব্যবস্থা নিতে পারছে না। আর এই ফ্যাক্টরিজ গুলো বিভিন্নভাবে ফ্যাক্টরিজের থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল সেগুলো সেই রিভার্স বা ক্যানেলে পড়ে সেই ক্যানেলের জল নষ্ট হচ্ছে, সেটা খাওয়ার উপযোগী থাকছে না, এবং ফার্মার্সরা যদি সেই জলকে ইরিগেশনের কাজে ব্যবহার করে সেক্ষেত্রে প্রোডাকশন বা ক্রপের যে কোয়ালিটি, অর্থাৎ শস্য দানার যে কোয়ালিটি, গুণগত মান, সেখানেও কিন্তু এফেক্ট হচ্ছে। ল্যাক অফ ট্রান্সপারেন্সি ইন এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স। তো ফার্স্টেই বললাম যে গভর্নমেন্ট এই ইথানল প্রোগ্রামকে বা ইথানলকে দ্রুততার সাথে প্রডিউস করার জন্য এই ইথানল ফ্যাক্টরি খোলার জন্য যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়, যে কোনো ফ্যাক্টরিজ খোলার জন্য এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। এক্ষেত্রে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য গভর্নমেন্ট কিছু বিশেষ সুযোগ সুবিধা দেয়। এর পাশাপাশি এই ইথানল ব্লেন্ড প্ল্যান্ট তৈরি বা ইথানল ব্লেন্ড ফ্যাক্টরিজ তৈরির জন্য বিশেষ আলাদাভাবে সাবসিডিজ প্রদান করে। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স ফর ইথানল ফ্যাক্টরিজ অফেন ডু নট মেনশন এমিশনস। তো এই ক্ষেত্রে অনেক সময় এমিশনস এর উল্লেখই থাকে না, কত পরিমাণ ধোঁয়া উৎপাদন করছে এইটার উল্লেখ থাকে না। সায়েন্টিস্ট ওয়ান্ট দ্যাট ইথানল প্ল্যান্টস রিলিজ হ্যাজার্ডাস কেমিক্যালস লাইক অ্যাসেটেলডিহাইড আর নেক্সট হচ্ছে ফর্মালডিহাইড and acrolein. Despite falling under the red category pollution score of 60 or more, ethanol plants were exempted from public hearing for faster approval. তো এক্ষেত্রে সায়েন্টিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা ওয়ার্নিং দিয়েছে যে ইথানল প্ল্যান্টস এর থেকে বিভিন্ন হ্যাজার্ডাস কেমিক্যাল, যেরকম এখানে বলা আছে অ্যাসেটেলডিহাইড এবং ফর্মালডিহাইড, এই যে দূষিত যে পদার্থ সেগুলো দূষিত যে কেমিক্যালস সেগুলো উৎপাদন হয়। এর পাশাপাশি এদের যে পলিউশনের স্কোর, সেই স্কোর কিন্তু 60 থেকেও অনেক বেশি, অর্থাৎ এইগুলো হাই স্কোরিং যে পলিউটেড কেমিক্যালস তার মধ্যে পড়ছে। এবং এই ইথানলের যে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামকে দ্রুততার সাথে অ্যাপ্রুভ করানোর জন্য এটাকে পাবলিক হিয়ারিং থেকেও এক্সেম্পটেড রাখা হয়েছিল। যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন এটাকে পাবলিক হিয়ারিং থেকেও বাইরে রাখা হয়েছিল। পাবলিক হিয়ারিং বলতে কি, যখন কোনো ল বা যখন কোনো অ্যাক্ট তৈরি হয় তখন সেটাকে
পাবলিক হিয়ারিং এর দ্বারা তার বিভিন্ন যে অ্যাসপেক্ট সেইগুলোকে দেখা হয়। তো এক্ষেত্রে এটাকে ফার্স্ট অ্যাপ্রুভ করার জন্য এটাকে পাবলিক হিয়ারিং থেকে বাইরে রাখা হয়েছিল। নেক্সট পয়েন্টে কি বলেছে, মেনি ফ্যাক্টরিজ আর লোকেটেড নিয়ার দ্য হিউম্যান সেটেলমেন্ট রাইজিং হেলথ কনসার্ন। তো এক্ষেত্রে বিভিন্ন যে ফ্যাক্টরি সেগুলো হিউম্যান সেটেলমেন্টের কাছে অবস্থিত, যেটা কিন্তু এর যে দূষিত প্রভাব সেটা মানুষের হেলথের উপরে পড়ছে। ওয়াটার কনজাম্পশন অ্যান্ড এগ্রিকালচারাল ইম্প্যাক্ট। A grain-based ethanol factory requires 8 to 12 liters of water per liter of ethanol. তো এক্ষেত্রে 1 লিটার ইথানল তৈরি করার জন্য ফ্যাক্টরিতে প্রায় 8 থেকে 12 লিটার জলের প্রয়োজন হয়। With declining water levels is major river like Krishna, এক্ষেত্রে কি হচ্ছে, রিভার্সের যে ওয়াটার লেভেল সেই ওয়াটার লেভেল কিন্তু কমে যাচ্ছে। তারপরে ফ্যাক্টরিজ রিলে অন গ্রাউন্ড ওয়াটার হুইচ ইজ এগেইনস্ট দ্য রেগুলেশন। এক্ষেত্রে ফ্যাক্টরিরা গ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ড হতে পারছে না, কারণ গ্রাউন্ড ওয়াটারকে ইউজ করা এটা রেগুলেশনের এগেইনস্টে পড়ছে। ফার্মার্স ফেয়ার দ্যাট এক্সেসিভ ওয়াটার কনজাম্পশন বাই ফ্যাক্টরিজ উইল লিভ লিটিল ফর দেয়ার ক্রপস। তো এক্ষেত্রে ফার্মার্সদের একটা টেনশন হচ্ছে যে এই বিভিন্ন ফ্যাক্টরিজ গুলো যেভাবে নদীর জলকে ব্যবহার করছে, সেক্ষেত্রে তারা নদীর জলকে ইউজ করার পরে তাদের ফার্মিং এর জন্য, অর্থাৎ ফার্মার্সদের ফার্মিং এর জন্য পর্যাপ্ত পরিমাণ জল থাকবে না। ব্যালেন্সিং এনভায়রনমেন্টাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গোলস। তো এনভায়রনমেন্ট এবং যে ইন্ডাস্ট্রি তার মধ্যে একটা ব্যালেন্সিং গোল থাকাটা বা ব্যালেন্স করে রাখার একটা উদ্দেশ্য থাকা খুবই প্রয়োজন। A report suggests that 20% ethanol blends reduce carbon monoxide emission by 30% in four-wheelers and 50% in two-wheelers. তো এক্ষেত্রে একটা রিপোর্ট যেটা তুলে ধরেছে যে 20% ইথানল যদি পেট্রোলে মিক্স করা হয়, এক্ষেত্রে ফোর হুইলার্সের থেকে 30% কার্বন মনোঅক্সাইডের যে পলিউশন সেটাকে কমানো সম্ভব, এবং তার পাশাপাশি 50% টু হুইলারের থেকে কার্বন মনোঅক্সাইডের যে পরিমাণ উৎপাদন হয় তার 50% রিডিউস করা সম্ভব। নেক্সট পয়েন্ট হচ্ছে এনভায়রনমেন্টালিস্ট argue that pollution from ethanol production offset this benefit. তো এক্ষেত্রে ইথানল প্রোডাকশনের ফলে এই ধরনের যে offset this benefit, এই ধরনের বেনিফিট গুলো পাওয়া যেতে পারে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্লেইম পলিউশন কন্ট্রোল মেজার আর এক্সপেন্সিভ ডিউ টু হাই প্রোডাকশন অ্যান্ড লেবার কস্ট। তো এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ যারা এই ইথানল উৎপাদন করছে তারা ক্লেম করেছে যে ডিউ টু হাই প্রোডাকশন অ্যান্ড লেবার কস্ট, অর্থাৎ বেশি পরিমাণ উৎপাদন এবং লেবার কস্টের কারণে তাদের যে পলিউশন কন্ট্রোলের যে মেজার, অর্থাৎ পলিউশন কন্ট্রোল করার জন্য যে বিভিন্ন ব্যবস্থা সেগুলো তাদের নিতে একটু সমস্যা হচ্ছে বা তারা নিতে পারছে না। এই আর্টিকেলের থেকে কনক্লুশনে আমরা আসতে পারি যে গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস পলিউশন। গভর্নমেন্টকে অবশ্যই পলিউশনের দিকটাকে দেখতে হবে। ওয়াটার স্ক্যারসিটি অ্যান্ড হেলথ রিস্ক while ensuring sustainable ethanol production. তো যখন ইথানল প্রোডাকশনটা সাস্টেইনেবল হবে, ঠিক আছে, তখনই এটা আমাদের ফিউচারকে সাস্টেইনেবল করে তুলবে। তো এটাকে সাস্টেইনেবল করে তোলার জন্য আমাদেরকে পলিউশনকে অ্যাড্রেস করতে হবে, এবং এর পাশাপাশি যেহেতু এই ক্ষেত্রে ওয়াটারের প্রয়োজন হচ্ছে, তো ওয়াটার স্ক্যারসিটিটাকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং এর পাশাপাশি এর যে পলিউটেড বা পয়জনাস যে ম্যাটেরিয়ালস সেগুলো আমাদের হেলথের উপরে যে এফেক্ট করছে সেটাকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে the greenery future should not come at the cost of agriculture, health and people's right to natural resource. তো এক্ষেত্রে বলতে চেয়েছে যে বা কনক্লুশনের লাস্ট পয়েন্ট হচ্ছে যে গ্রিনারি ফিউচার, যেটা অবশ্যই বর্তমানে আমাদের যে এগ্রিকালচার, হেলথ, পিপলস এর রাইট টু ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ মানুষের ন্যাচারাল রিসোর্সের পাওয়ার যে রাইট, সেগুলোকে কাট করে আমাদের ফিউচার গ্রিনারি আসবে না। অর্থাৎ আমাদেরকে সাস্টেইনেবল, অর্থাৎ বর্তমানেও আমাদের ব্যালেন্স রাখতে হবে, এবং সেই ব্যালেন্সটা যেন দীর্ঘায়িত হয়,
অর্থাৎ ফিউচারেও যেন দীর্ঘ সময় ধরে সেই ব্যালেন্সটা বজায় থাকে, সেটাই হচ্ছে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট একমাত্র উদ্দেশ্য। সাকসেসফুলি আমরা আজকে 27শে ফেব্রুয়ারি অফ 2025 এর হিন্দু নিউজ পেপার থেকে দুটো এডিটোরিয়াল আর্টিকেলস আমরা ডিসকাশন করলাম। তোমাদের যদি এডিটোরিয়াল ডিসকাশনটা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে। ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। প্লিজ লাইক দ্য ভিডিও, comment on it and share it to your friends. Don't forget to subscribe the channel. Thank you so much. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।